আজকে তোমাদের জিওমরফিক প্রসেস পড়ানো হবে। জিওমরফিক প্রসেসেস অ্যান্ড ল্যান্ডফর্মস অফ দ্য আর্থ তোমাদের আজকে পড়ানো হবে। জিওমরফিক প্রসেস অ্যান্ড ল্যান্ডফর্মস অফ দ্য আর্থ। আচ্ছা, তোমাদের জিওমরফিক প্রসেস সম্পর্কে আমি আজকে ডিটেলে তোমাদের বলবো, তোমরা সেগুলোকে একটু শুনে নাও, ঠিক আছে? তারপরে জিওমরফিক প্রসেসে আমরা আস্তে আস্তে আজকে থেকে এগোতে শুরু করব। জিওমরফিক প্রসেস অ্যান্ড ল্যান্ডফর্মস অফ দ্য আর্থ সম্পর্কে আজকে তোমাদের পড়ানো হবে। পেজ নাম্বার আমি দেখো তোমাদের টেক্সট বইতে দেখে নাও, আমার ঠিক খেয়াল নেই পেজ নাম্বার। চ্যাপ্টার নাম্বার 4 জিওমরফিক প্রসেস, তোমাদের ক্লাস 9-এর, বার করে দেখো। জিওমরফিক প্রসেসে তোমরা আজকে যেগুলো পড়বে সেগুলোকে আমি ডিটেলে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তোমরা একটুখানি ভালো করে কেয়ারফুলি দেখে নেবে। আর জিওমরফিক প্রসেসের যে প্রথম শব্দটা সেটা আমরা পাচ্ছি, সেটা হচ্ছে জিওমরফিক প্রসেসটা রিলেটেড হচ্ছে জিওমরফিক প্রসেস জিওমরফিক প্রসেস, এই জিওমরফিক প্রসেস শব্দটার সঙ্গে একটা শব্দ প্রচণ্ড রকমভাবে রিলেটেড, সেটা হচ্ছে জিওমরফোলজি। এই জিওমরফিক প্রসেসের সাথে রিলেটেড হচ্ছে জিওমরফোলজি। জিওমরফোলজি, এই জিওমরফোলজি শব্দটাকে আমরা দুটোভাবে এক্সপ্লেন করতে পারি। জিওমরফোলজি শব্দটাকে আমরা তোমার দুটোভাবে এক্সপ্লেন করা যেতে পারে। এই জিওমরফোলজি শব্দটা কোথা থেকে আসছে বা কি, সেগুলো তোমাদেরকে আগে দেখতে হবে। জিওমরফোলজি শব্দটা তোমার এটা একটা হচ্ছে, একজন করে জয়েন করলে কি করে পড়ানো যায়। এই জিওমরফোলজি শব্দটি তোমার ফিজিক্যাল জিওগ্রাফির একটি ব্রাঞ্চ। এটা হচ্ছে ব্রাঞ্চ অফ ফিজিক্যাল জিওগ্রাফি, ব্রাঞ্চ অফ ফিজিক্যাল জিওগ্রাফি, ফিজিক্যাল জিওগ্রাফি। এটা ফিজিক্যাল জিওগ্রাফির একটি ব্রাঞ্চ, যেখানে এই জিওমরফোলজি শব্দটাকে যদি আমরা 3 ভাগে ভাগ করি, তাহলে আমরা জিই এবং মরফো আর লজস এই শব্দ 3খানাকে আমরা পাচ্ছি। যার মানে এটা একটি তোমার জিওমরফোলজি শব্দটা আসছে একটি গ্রিক ওয়ার্ড থেকে আসছে, যার মানে হচ্ছে তোমার জিই। এটার মানে হচ্ছে মিনিং, এটার মানে হচ্ছে আর্থ। জিই মানে হচ্ছে আর্থ, ঠিক আছে? আর মরফি, MORPHE, মরফি, এই শব্দটার মিনিং হচ্ছে তোমার ফর্ম, FORM, বা তৈরি করা। আর লোজোস, LOGOS, লোজোস, এই শব্দটার মানে হচ্ছে তোমার ডিসকোর্স। এটার মানে হচ্ছে ডিসকোর্স। তাহলে জিওমরফোলজি যে টার্মটা তোমরা পেলাম, এই জিওমরফোলজি টার্মটার মানে কি দাঁড়াচ্ছে, মিনিং। এটার মিনিং কি দাঁড়াচ্ছে? এটার মিনিং দাঁড়াচ্ছে তোমার জিওমরফোলজি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য as the science of description, এই ডিসকোর্স শব্দটার মানে হচ্ছে ডেসক্রিপশন। a various form
এ ভেরিয়াস ফর্মস, যেটা ফর্ম শব্দটা আসছে মরফোস থেকে, ফর্মস অফ দ্য আর্থ, অফ দ্য আর্থ সারফেস। তার মানে কি দাঁড়ালো, জিওমরফোলজি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য সায়েন্স অফ ডেসক্রিপশন এ ভেরিয়াস ফর্মস অফ আর্থ সারফেস, মানে আমাদের আর্থ সারফেসের ওপরে যে সমস্ত বিভিন্ন রকমের ভূমিরূপ সংগঠিত হয় তার একটা ডেসক্রিপশন হচ্ছে এই জিওমরফোলজি শব্দ থেকে আমরা পাচ্ছি। তবে জিওমরফোলজি সম্পর্কে সবথেকে ভালো যে ডেফিনেশনটা পুট করা হয়েছিল, সবথেকে ভালো ডেফিনেশন জিওমরফোলজি সম্পর্কে পুট হয়েছিল জিওমরফোলজির ডেফিনেশন তোমার যিনি দিলেন তিনি হচ্ছেন ওরসেটার। ওরসেটার 1940-তে একটা ডেফিনেশন দিলেন। কি ডেফিনেশন দিলেন? তিনি বললেন, ঠিক আছে, জিওমরফোলজি ইজ দ্য geomorphology is the interpretative description যেগুলোকে আমরা অ্যানালাইসিস করছি বা ডেসক্রাইব করে করে আলোচনা করছি, ইন্টারপ্রিটেটিভ ডেসক্রিপশনস অফ দ্য relief feature of the earth, surface। ঠিক আছে, এটা ওরসেটার এই ডেসক্রিপশনটা দিয়েছিলেন। তবে এই জিওমরফোলজি শব্দের সাথে আমরা আজকে পড়ব জিওমরফিক প্রসেস, মানে এই যে আমাদের যে ল্যান্ডফর্মসগুলো আমরা দেখতে পাচ্ছি বা যে সমস্ত ভূমিরূপগুলো আমাদের আর্থ সারফেসে দেখা যাচ্ছে, হ্যাঁ, সেগুলোকে আমরা বলছি তোমার জিওমরফিক প্রসেস, বা আমাদের এই ভূমিরূপগুলো যে গঠিত হয় তার যে প্রসেস বা পদ্ধতি আছে বা ভূমিরূপ গঠনকারী যে প্রক্রিয়া, এই জিওমরফিক প্রসেস শব্দটার মানে হচ্ছে ভূমিরূপ গঠনকারী, ইন্টারপ্রিটেটিভ মানে হচ্ছে ডেসক্রিপশনস করা, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ, হ্যাঁ, প্রক্রিয়াসমূহ, এগুলোকে আমরা বলছি জিওমরফিক প্রসেসেস। তা জিওমরফিক প্রসেসেস তোমার জিওমরফিক প্রসেস সম্পর্কে আমাদের জানতে গেলে আমাদেরকে দেখতে হবে তোমার জিওমরফিক প্রসেসের একটা ডেফিনেশন আমাদেরকে জানতে হবে, যেটা কি আমরা উইলিয়াম ডি থর্নবারি 1985-এ একখানা ডেসক্রিপশন দিচ্ছেন এটা সম্পর্কে। কে? উইলিয়াম ডি থর্নবারি। 1985-এ উনি একটা ডেসক্রিপশন দিচ্ছেন। কি বলছেন? জিওমরফিক processes leave their distinctive imprint upon landforms, and each geomorphic processes
each geomorphic process develops its own characteristics. Assembled of landforms. তাহলে আমরা এটা দেখতে পেলাম জিওমরফিক প্রসেসের ডেসক্রিপশনস আমরা এখানে দেখে নিলাম। এবার জিওমরফিক প্রসেসের মধ্যে আমাদের অনেকগুলো ভাগ আছে। এই জিওমরফিক প্রসেসের অনেক আমাদের ডেসক্রিপশনস দিতে হবে। এই জিওমরফিক প্রসেসগুলো কি কি আমাদেরকে জানতে হবে এবং সেগুলোকে অ্যানালাইসিস করতে হবে। জিওমরফিক প্রসেসগুলোর মধ্যে আমাদের ল্যান্ডফর্ম সংগঠনের জন্য জিওমরফিক প্রসেসগুলোর মধ্যে আমরা দুটো ভাগ পাচ্ছি। একটা হচ্ছে এন্ডোজেনিক ফোর্স পাচ্ছি, যেগুলোকে আমরা বলছি অন্তর্জাত প্রক্রিয়া। আর একটা প্রসেস পাচ্ছি আমরা এক্সোজেনিক বা এক্সোজেনিক ফোর্সেস পাচ্ছি, যেটাকে আমরা বলছি বহির্জাত প্রক্রিয়া বা শক্তি। এই এন্ডোজেনিক ফোর্স আর এক্সোজেনিক ফোর্সগুলো কি আমাদেরকে আগে জানতে হবে। এন্ডোজেনিক আর এক্সোজেনিক ফোর্স কি? এন্ডোজেনিক আর এক্সোজেনিক ফোর্সকে যদি তুমি ভালো করে জানতে চাও তাহলে তোমাকে জানতে হবে আমাদের আর্থ যে সারফেস আছে, আমাদের আর্থের ইন্টেরিয়ারে মধ্যে অনেক ডিভাইডেশন আছে। আমাদের আর্থের একদম সেন্টারে রয়েছে কোর, তার বাইরে রয়েছে ম্যান্টেল, আর তার বাইরে রয়েছে ক্রাস্ট। আর এদের মধ্যেও আবার সাব ডিভিশনস রয়েছে। তাহলে কোর, ম্যান্টেল আর ক্রাস্ট এদের মধ্যে আমার সাব ডিভিশন রয়েছে। যার মধ্যে ক্রাস্ট সারফেস হচ্ছে আমাদের সলিড পোর্শন, এগুলো হচ্ছে সলিড পোর্শন। এবার আমাদের আর্থের কোর থেকে প্রতিনিয়ত কোরের টেম্পারেচার অনেক বেশি, প্রায় 5500 ডিগ্রি সি কোরের টেম্পারেচার কাছাকাছি। তাহলে এখান থেকে প্রতিনিয়ত প্রচুর টেম্পারেচার বাইরের দিকে আসছে। এই টেম্পারেচার বাইরের দিকে আসার জন্য আমাদের এই ক্রাস্ট রিজিয়ানে ভেদ করে এই টেম্পারেচার বাইরে আসতে পারছে না। ফলে এই ক্রাস্ট রিজিয়ানে ধাক্কা খেয়ে এই টেম্পারেচারগুলো ঘুরে যাচ্ছে। এই যে টেম্পারেচারগুলো আসে এগুলোকে আমরা বলি কনভেকশনাল কারেন্ট। কনভেকশনাল কারেন্ট বা যেটাকে আমরা বলি পরিচলন তাপস্রোত। এই পরিচলন তাপস্রোতটা কি? পরিচলন তাপস্রোত হচ্ছে, অনেক সময় তোমরা জেনে রাখবে এই কনভেকশনাল কারেন্টগুলো কী জিনিস হয়। কনভেকশনাল কারেন্টগুলো হচ্ছে বায়ু বা তরল পদার্থে উষ্ণতার তারতম্যজনিত কারণের ফলে ঘনত্বের পার্থক্য হয়, ডেনসিটির পার্থক্য হয়। এই ডেনসিটির পার্থক্য হলে একটি স্রোতের উৎপাদন হয়, যেগুলোকে আমরা পরিচলন তাপস্রোত বলি। যেটা প্রথম এই কনভেকশনাল কারেন্ট এই শব্দটা প্রথম ব্যবহার করলেন একজন ব্রিটিশ ভূতত্ত্ববিদ বা ব্রিটিশ জিওমরফোলজিস্ট, যার নাম হচ্ছে আর্থার হোমস। এই আর্থার হোমস উনি ফার্স্ট এই কনভেকশনাল কারেন্ট শব্দটাকে ব্যবহার করলেন। এই কনভেকশনাল কারেন্টের জন্য আমাদের আর্থের উপরে দুটো শক্তি বা পাওয়ার ইউজ হয়। একটা শক্তি আমাদের আর্থের সেন্টার থেকে এসে ভার্টিক্যালি আমাদের আর্থকে ধাক্কা মারে, ঠিক আছে, যার জন্য আমাদের আর্থের ব্যাস অনুযায়ী ধাক্কা মারে, যার জন্য আমাদের আর্থের মধ্যে ক্রাস্টগুলো দুই সাইডে শিফট করতে থাকে, ঠিক আছে। এটাকে আমরা বলছি এন্ডোজেনিক ফোর্স। আবার এই ফোর্সটার জন্য আর্থের স্পর্শক বরাবর দুটো শক্তি হরাইজন্টালি ক্রিয়েট হয়, ঠিক আছে, যেগুলো এন্ডোজেনিক ফোর্সেরই পার্ট। যে কারণগুলোর উপরে ভাগ করে এন্ডোজেনিক ফোর্সকে আমরা আবার দুটো ডিভিশনে ডিভাইড করে দিতে পারছি। এন্ডোজেনিক ফোর্সকে আমরা দুটো ডিভিশনে ডিভাইড করে দিতে পারছি, যার মধ্যে একটা হচ্ছে ডায়াস্ট্রফিক ফোর্স আর একটা হচ্ছে সাডেন এন্ডোজেনিক ফোর্স। একটা হচ্ছে
ডায়াস্ট্রফিক ফোর্স, আর একটা হচ্ছে সাডেন এন্ডোজেনিক ফোর্স। একটা ডায়াস্ট্রফিক ফোর্স আর একটা হচ্ছে সাডেন এন্ডোজেনিক ফোর্স। এটাকে দুটো আমরা ভাগ করে দিতে পারছি। এবার ডায়াস্ট্রফিক ফোর্সটা কি? ডায়াস্ট্রফিক ফোর্স হচ্ছে তোমার অনেক দিন ধরে, সুদীর্ঘকাল ধরে একটু একটু করে উপর দিকেও আমাদের আর্থের যে বসে যাচ্ছে বা উঠে যাচ্ছে, এই যে ভূমিরূপের পরিবর্তন হচ্ছে, যেটা আমরা কিছুতেই বুঝতে পারি না। ঠিক আছে, যেমন আমাদের হিমালয় মাউন্টেন্সের একটা আপলিফমেন্ট হচ্ছে, আমাদের হিমালয় মাউন্টেন ওপর দিকে প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে, তা এটা আমরা বুঝতে পারছি না। এই ডায়াস্ট্রফিক ফোর্সের জন্য আমাদের ল্যান্ডমাসগুলোর উচ্চতা বৃদ্ধি পাচ্ছে বা উচ্চতা কমছে, এগুলোকে আমরা ডায়াস্ট্রফিক ফোর্সের মধ্যে ধরে নিতে পারছি। এই ডায়াস্ট্রফিক ফোর্সকে আমরা আবার জেনারেলি আরও ভালোভাবে অ্যানালাইসিস করার জন্য এটাকে আমরা দুটো ভাগে ভাগ করে বুঝবো। ডায়াস্ট্রফিক ফোর্সকে আমরা এপিরোজেনিক ফোর্স আর ওরোজেনিক ফোর্স, এই দুটো ভাগ করে আমরা বুঝতে পারবো। এই এপিরোজেনিক ফোর্সটা কি? এই ডায়াস্ট্রফিক ফোর্স হচ্ছে আমাদের আর্থের ওপরে যে তোমার ভেতরকার শক্তিগুলোর জন্য আমাদের আর্থের ওপরে যে ফল্ট ক্রিয়েশন হচ্ছে, মাউন্টেনের ক্রিয়েশন হচ্ছে, বা এদের হাইট বাড়ছে কমছে, ঠিক আছে, যেগুলো আমাদের আর্থের ইন্টারনাল পাওয়ারের জন্য হচ্ছে, সেগুলোকে আমরা ডায়াস্ট্রফিক ফোর্স বলছি। ঠিক আছে, এই ডায়াস্ট্রফিক ফোর্সকে আমরা দুটো ভাগে ভাগ করে দিচ্ছি, একটা হচ্ছে এপিরোজেনিক ফোর্স আর একটা হচ্ছে ওরোজেনিক ফোর্স। আর এপিরোজেনিক ফোর্স আর ওরোজেনিক ফোর্স এটাকে তোমাকে ভালো করে জানতে হবে। এপিরোজেনিক ফোর্সকে আমরা বাংলায় বলছি মহীভাবক আলোড়ন। এর বাংলাগুলো তোমাদের জেনে রাখা দরকার, মহীভাবক আলোড়ন। আর ওরোজেনিক ফোর্সকে আমরা বলছি গিরিজনী আলোড়ন। এই এপিরোজেনিক ফোর্স বা মহীভাবক আলোড়ন কি? এই এপিরোজেনিক ফোর্সের মধ্যে একটা শব্দ থেকে এপিরোজেনিক শব্দটা এসছে, সেটা হচ্ছে ইপিরিয়স, ইপিইআরআইওএস। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে মহাদেশ বা কন্টিনেন্ট। আর জেনিক শব্দের মানে কি? জেনিক শব্দটা হচ্ছে জেনেসিস থেকে এসছে। জেনেসিস শব্দের মানে হচ্ছে উৎপত্তি বা অরিজিন। তার মানে এখানে কি দাঁড়ালো? যে শক্তিগুলোর মাধ্যমে মহাদেশ বা কন্টিনেন্টগুলোর ফরমেশন হয়েছে, সেই শক্তিটাকে আমরা এপিরোজেনিক ফোর্স বলবো। তা মহাদেশ বা কন্টিনেন্টগুলোর ফরমেশন কিভাবে হয়েছে? আমাদের আর্থের সেন্টার থেকে একটা ভার্টিক্যাল পাওয়ার আমাদের আর্থকে ধাক্কা মেরেছে, যার ফলে আমাদের কন্টিনেন্টগুলোর শিফটিং হয়েছে। তাহলে সেটাকে কন্টিনেন্টগুলো শিফটিংয়ের ফলে আমাদের এখনকার মহাদেশ বা আগের মহাদেশের রূপগুলো তৈরি হয়েছে, যেগুলোকে আমরা বলছি আমার মহীভাবক আলোড়ন। এটাকে আমরা বলছি, এটা সবসময়ই আমাদের ভার্টিক্যালি আমাদের এখানে আন্দোলন করবে। তোমরা যদি দেখো ভার্টিক্যালি এটা কম্পন হবে, এরমভাবে এটার কম্পন তৈরি হয়। এই ভার্টিক্যাল কম্পনটাকে আমরা বলছি মহীভাবক আলোড়ন বা এপিরোজেনিক ফোর্স। আর ওরোজেনিক ফোর্স কি? এই ওরস, OROS, এই ওরস শব্দটার মানে হচ্ছে মাউন্টেন। এই ওরস শব্দটার অর্থ হচ্ছে মাউন্টেন। আর জেনেসিস শব্দটার মানে কি? জেনেসিস শব্দটার মানে হচ্ছে আমাদের অরিজিন। তাহলে মাউন্টেন্সের অরিজিন যে ফোর্সগুলোর জন্য হচ্ছে, তাহলে আমাদের আর্থ সারফেসের ওপরে যে মাউন্টেন্সগুলো রয়েছে, ফোল্ড মাউন্টেন্সগুলো রয়েছে, তাহলে তাদের ফরমেশনসগুলো যে কারণে রয়েছে আমাদের আর্থের হরাইজন্টাল কম্পনের জন্য হচ্ছে। তাহলে এই হরাইজন্টাল কম্পন মানে আর্থ সারফেসের ওপর যদি আমি একটা স্পর্শক টেনে দিই এরকম, তাহলে স্পর্শক বরাবর যে মুভমেন্টটা হয়, সেই মুভমেন্টটাকে আমরা ওরোজেনিক মুভমেন্ট বলবো, আর ভার্টিক্যাল মুভমেন্টটাকে আমরা এপিরোজেনিক মুভমেন্ট বলবো। তাহলে এই হরাইজন্টাল মুভমেন্ট যেটা আমাদের আর্থের উপরে হয়, বা আর্থের যে হরাইজন্টাল কম্পনটা হচ্ছে, সেটাকে আমরা ওরোজেনিক মুভমেন্ট বলছি। আর ভার্টিক্যাল যে কম্পনটা হচ্ছে, সেটাকে আমরা বলছি
এপিরোজেনিক মুভমেন্ট। তোমরা যদি ট্রেনে করে যাও দেখবে ট্রেনে করে তোমরা মাঝে মাঝে এরকম ভার্টিক্যালি কাঁপবে, আবার মাঝে মাঝে হরাইজন্টালি কাঁপবে। মনে রাখবে যখন তুমি ভার্টিক্যাল কম্পনটা অনুভব করছো সেটা হচ্ছে এপিরোজেনিক মুভমেন্টের জন্য, আর যে হরাইজন্টাল কম্পনটা তুমি অনুভব করছো সেটা হচ্ছে ওরোজেনিক মুভমেন্টের জন্য। এই ওরোজেনিক মুভমেন্টগুলোর জন্য আমাদের আর্থ সারফেসের ওপরে মাউন্টেন্সগুলোর ফর্মেশন হয়, আর এপিরোজেনিকের জন্য বড় বড় কন্টিনেন্টের ফর্মেশন হয়। এপিরোজেনিক মুভমেন্টটা একটা বিশাল ভাস্ট মুভমেন্ট, সেই ভাস্ট মুভমেন্টের কারণে আমাদের বিভিন্ন রকম কন্টিনেন্টগুলোর ফর্মেশন হচ্ছে। হ্যাঁ, নতুন কন্টিনেন্টের ফর্মেশনস হয়, বা একটা কন্টিনেন্ট ভেঙে গিয়ে অন্যান্য কন্টিনেন্টের ফর্মেশন হয়। এই মহীভাবক আলোড়ন বা এপিরোজেনিক আলোড়নগুলোর প্রভাবে বিভিন্ন প্রকারের আমাদের মহাদেশ বা কন্টিনেন্ট, আরে বাবা এটার জন্য তো কোটি কোটি বছর সময় লাগে, এগুলো ধীর মুভমেন্ট। হ্যাঁ, এপিরোজেনিক মুভমেন্ট খুব ধীরে ধীরে হয়, এগুলো এই প্রত্যেকটা মুভমেন্টই খুব ধীরে ধীরে হয়। এপিরোজেনিক মুভমেন্ট এবং ওরোজেনিক মুভমেন্ট খুব ধীর গতির মুভমেন্ট। এগুলো আর্থের ভেতরে যে এন্ডোজেনিক ফোর্সগুলো হয় তাদের কাজ খুব ধীরে হচ্ছে, যার জন্য এদের ফরমেশনসগুলো খুব ধীরে ধীরে হচ্ছে। হ্যাঁ, এটা তোমার মহীভাবক আলোড়নের ফলে হ্যাঁ হ্যাঁ পারে, হতে পারে। এবারে এপিরোজেনিক মুভমেন্টগুলোর জন্য তোমার কি হচ্ছে, আমাদের রক সারফেসের ওপরে, এই যে রক সারফেসের ওপরে বিভিন্ন রকম টানের সৃষ্টি হচ্ছে, হ্যাঁ, যার ফলে ফল্টের ক্রিয়েশন হবে, এই সমস্ত কিছু তৈরি হবে। আবার তোমার তোমার গিরিজনী বা ওরোজেনিক আন্দোলনের জন্য আমাদের হিমালয়, রকি, আন্দিজ, আল্পস এই সমস্ত ফোল্ড মাউন্টেনগুলোর ফরমেশন হয়েছে। তাহলে আমরা এগুলোকে দেখলাম আর্থের সেন্টারের। হ্যাঁ, এপিরোজেনিক ফোর্সের এক্সাম্পল বলতে গেলে তোমরা এখানে এক্সাম্পল মানে এপিরোজেনিক ফোর্সের জন্য আমাদের বড় বড় যে ফল্টগুলোর ফরমেশন হয়েছে, যেমন তোমার ধরে নাও এপিরোজেনিক মুভমেন্টের জন্য আমাদের তোমার গ্রেট রিফট ভ্যালি, হ্যাঁ, আফ্রিকার গ্রেট রিফট ভ্যালির ফরমেশন হয়েছে। বিভিন্ন রকমের রিফট ভ্যালির ফরমেশন মানে ল্যান্ডমাস ভাগ হয়ে যাচ্ছে, ফল্ট পড়ছে, ঠিক আছে। নর্মদা ভ্যালি, হ্যাঁ, আফ্রিকার গ্রেট রিফট ভ্যালি, হ্যাঁ, এগুলো সব এপিরোজেনিক মুভমেন্টের ফলে তৈরি হচ্ছে, ঠিক আছে, বুঝতে পারছো। আবার ওরোজেনিক মুভমেন্টের ফলে আমাদের হিমালয়, রকি, আন্দিজ এই সমস্ত মাউন্টেন্সগুলো বা ফোল্ড মাউন্টেন্সগুলোর ফরমেশন হয়েছে। তাহলে তোমরা এপিরোজেনিক আর ওরোজেনিক মুভমেন্ট বুঝতে পারলে, ঠিক আছে। আচ্ছা, এবারে হচ্ছে তোমার এখানে যে সাডেন এন্ডোজেনিক ফোর্স কি, এবার দেখা যাচ্ছে হঠাৎ করে প্রেশার রিলিজের জন্য আর্থ সারফেসের মধ্যে কোনো সময় হঠাৎ করেও এপিরোজেনিক এবং ওরোজেনিক মুভমেন্টের ফরমেশন হতে পারে, এবং এই মুভমেন্টগুলো যখন হঠাৎ করে কোনো ল্যান্ডফর্মসের বিশাল একটা ল্যান্ডমাসের পরিবর্তন করবে বা বিশাল একটা ল্যান্ডমাসের রূপবৈচিত্র্যকে চেঞ্জ করবে, তখন সেগুলোকে আমরা সাডেন এন্ডোজেনেটিক ফোর্স বলে আমরা জানব। এরপরে আমাদের যে এক্সোজেনেটিক যে ফোর্স আছে, এই এক্সোজেনেটিক ফোর্সগুলোকে আমাদের একটু অ্যানালাইসিস করতে হবে। এই এক্সোজেনেটিক ফোর্সগুলো কি? এক্সোজেনেটিক ফোর্স হচ্ছে আমাদের আর্থের ভেতরের যে ফোর্সগুলো ছিল সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিলাম। এবারে আমাদের আর্থের বাইরের শক্তিগুলো সম্পর্কে জানতে হবে। আর্থের বাইরের শক্তি মানে হচ্ছে যেগুলোকে আমরা বলছি তোমার এক্সোজেনিক ফোর্স। এক্সোজেনিক ফোর্স। তাহলে আমরা আর্থের ভেতর দিকে আমরা দেখলাম যে শক্তিগুলো কাজ করছে, সেই শক্তিগুলোকে আমরা বলছি, যার জন্য ল্যান্ডফর্মস তৈরি হচ্ছে, কোনো জায়গায় ল্যান্ডমাস আপলিফটেড হয়ে যাচ্ছে, কোনো জায়গায় ফল্ট ক্রিয়েশন হচ্ছে, সেগুলোকে বললাম আমরা এন্ডোজেনিক ফোর্স। এন্ডোজেনিক ফোর্স। এবার হচ্ছে আমাদের আর্থের বাইরে রয়েছে অ্যাটমসফিয়ার। এই অ্যাটমসফিয়ারের মধ্যে অনেক পাওয়ারফুল শক্তি বা এজেন্টস রয়েছে, ইরোশনাল এজেন্টস। সেই এজেন্টসগুলোর মধ্যে হ্যাঁ, এই শুধু ইরোশনাল এজেন্টস নয়, এরা আবার ওয়েদারিংয়েরও এজেন্টস, মাস ওয়াস্টিং এদেরও এজেন্টস। এদের সব এজেন্টসগুলো কারা? এদের হচ্ছে টেম্পারেচার, প্রেশার, এয়ার প্রেশার যেটা, হ্যাঁ, রিভার, গ্লেশিয়ার, সারফেস রান অফ,
এরা হচ্ছে সব আমাদের এজেন্টস। তাহলে এই এজেন্টসগুলোর কাজের জন্য আমাদের এন্ডোজেনেটিক যে ফোর্সরা যে ল্যান্ডফর্মসগুলোকে তৈরি করেছে, মানে কোনো জায়গায় আপলিফমেন্ট করে দিয়েছে, কোনো জায়গায় বসিয়ে দিয়েছে, এই ল্যান্ডফর্মসগুলোর ওপরে যা কাজ করে বা মাউন্টেন্সের ফরমেশন হয়েছে, প্লেটুর ফরমেশন হয়েছে, এগুলোকে যে ইরোশন করে যখন এটাকে বেস লেভেল বা আর্থের যে বেস লেভেলে নিয়ে আসবে, হ্যাঁ, সেই ঘটনাটাকে আমরা বলছি তোমার এক্সোজেনেটিক প্রসেসেস। আর যারা সাহায্য করছে সেগুলোকে আমরা এক্সোজেনেটিক ফোর্স বলছি। হ্যাঁ, তা এক্সোজেনেটিক প্রসেসগুলোর মধ্যে আমরা মেনলি যা দেখতে পাচ্ছি, এক্সোজেনেটিক প্রসেসগুলোর মধ্যে আমাদের অনেক রকমের প্রসেস আছে, যেগুলো হচ্ছে ওয়েদারিং আছে, ইরোশন আছে, মাস ওয়াস্টিং আছে। ঠিক আছে, তাহলে এই যে একটা ল্যান্ডমাস তোমাকে যদি আরও ডিটেলে ভালো করে দেখানো যায়, তাহলে তোমাকে ছোট করে এখানে দেখাতে হবে। এই একটা মনে করো আর্থ সারফেস ছিল, কাস্ট রিজিয়ন। তাহলে এন্ডোজেনেটিক ফোর্সের প্রেশারের ফলে যদি এটার আপলিফমেন্ট হয়, এই জায়গাটা যদি উঠে আসে, এখানে ফল্ট ক্রিয়েশন হলো, এখানে বিশাল বড় একটা কন্টিনেন্টের ফরমেশন হলো, যেটা প্রথম দিকে এরমভাবে উঠে আসলো। তা উঠে আসার পরে কী হবে, এই যে বাইরে অ্যাটমসফিয়ার রয়েছে, এই অ্যাটমসফিয়ারের মধ্যে অনেক এজেন্টস রয়েছে। এজেন্টসগুলো কী কী আমি এখানে যেমন দেখালাম, যেমন টেম্পারেচার, এয়ার প্রেশার, রিভার, উইন্ড, গ্লেশিয়ার, হ্যাঁ, এই সমস্ত প্রচুর এজেন্টস রয়েছে। তা এরা আবার কিছু প্রসেসের দ্বারা বা কিছু শক্তির দ্বারা, সেই প্রসেসগুলো কী কী, ইরোশন, হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে ট্রান্সপোর্টেশন, ডিপোজিশন, ওয়েদারিং, মাস ওয়াস্টিং, এদের দ্বারা আমাদের এই ল্যান্ডমাসটাকে ইরোশন করবে। ইরোশন করে এই যে বিভিন্ন রকম মাউন্টেন, প্লেটু, এইসবের শেপ দেবে। ঠিক আছে, শেপ দেবে, এবং শেপ দিয়ে এটাকে কী করবে, এই যে যেখানটাতে আমাদের সি লেভেল রয়েছে, এই সি লেভেলে এটাকে নামিয়ে নিয়ে আসবে। তাহলে এই যে ল্যান্ডমাসগুলোকে ইরোশন করে সি লেভেলে নিয়ে আসবে, আর ইরোডেড মেটেরিয়ালসগুলো নিয়ে এসে কী করবে, এই সমুদ্রের মধ্যে ডিপোজিট করে এটাকে ওপর দিকে নিয়ে আসবে। তাহলে উঁচু ল্যান্ডমাসটাকে যখন নিচুতে নামাচ্ছে, এই উঁচু ল্যান্ডমাসটাকে যখন নিচুতে নামাচ্ছে, সেই ঘটনাটাকে আমরা বলছি তোমার ডিগ্রেডেশন। আবার সমুদ্র তলটাকে ডিপোজিশন করে করে উঁচুতে নিয়ে আসবে, এই ঘটনাটাকে আমরা বলছি অ্যাগ্রেডেশন। তাহলে এই ডিগ্রেডেশন, অ্যাগ্রেডেশন, এই কাজগুলোর ফলে, ঠিক আছে, এই কাজগুলোর ফলে আমাদের আর্থের মধ্যে একটা বেস লেভেলের মধ্যে আর তার ল্যান্ডমাসগুলোকে নিয়ে আসতে পারে, যেটাকে আমরা বলছি গ্রেডেশন বা পর্যায়ন। তাহলে গ্রেডেশন কি হচ্ছে, গ্রেডেশন হচ্ছে দুটো প্রসেসের যোগফল, একটা হচ্ছে ডিগ্রেডেশন প্লাস অ্যাগ্রেডেশন, এটা যোগফল হচ্ছে গ্রেডেশন। এই গ্রেডেশন শব্দটা প্রথম ইউজ করেছিল কে, এই গ্রেডেশন শব্দটা প্রথম একজন সায়েন্টিস্ট ইউজ করেছিলেন, হ্যাঁ, যার নাম হচ্ছে তোমার চেম্বারলিন অ্যান্ড সলসবেরি নামে দুজন সায়েন্টিস্ট এটাকে প্রথম ইউজ করেছিলেন। চেম্বারলিন অ্যান্ড সলসবেরি, এই দুজন সায়েন্টিস্ট এই গ্রেডেশন শব্দটা প্রথম ইউজ করেছিলেন। এই নামগুলো মনে রাখতে হবে, চেম্বারলিন অ্যান্ড সলসবেরি প্রথম এই গ্রেডেশন শব্দটাকে ইউজ করলেন। ঠিক আছে, তাহলে ডিগ্রেডেশন, অ্যাগ্রেডেশন, হ্যাঁ, ডিগ্রেডেশন, অ্যাগ্রেডেশন, এই প্রসেসগুলোর মাধ্যমে তোমার নিচে এই সমস্ত তোমার ল্যান্ডমাসগুলো এসে বেস সি লেভেলে আসবে, বেস লেভেল অফ ইরোশন যেটাকে আমরা বলি, যার নিচে আর ইরোশন হবে না, সমুদ্র তলের নিচে ইরোশন আমাদের চলবে না, যেটাকে আমরা বলছি গ্রেডেশন। তাহলে এর ফলে আমাদের ল্যান্ডমাসগুলোর ফরমেশন হবে। এবার এই যে ল্যান্ডমাসগুলোর ফরমেশন হবে, এই যে বাইরের যে এক্সোজেনেটিক যে ফোর্স আছে, যারা আর্থকে কেটে বিভিন্ন রকমের মাউন্টেন, প্লেন ফরমেশন করছে, তাহলে সেগুলোই হচ্ছে আমাদের আর্থের রূপ বৈচিত্র্য। ঠিক আছে, সেগুলোকে আমরা বলছি ল্যান্ডফর্মস, এগুলোকে আমরা কি বলছি,
ল্যান্ডফর্মস। আর এই ল্যান্ডফর্মসগুলো কী কী আছে, ল্যান্ডফর্মসগুলোর মধ্যে আমরা কী কী পড়বো তোমাদের সিলেবাস অনুযায়ী? মাউন্টেন, প্লেটু আর প্লেন। তাহলে কী কী পড়ছি? মাউন্টেন, প্লেটু আর প্লেন, এই তিনটে ল্যান্ডফর্মস আমরা পড়বো। ঠিক আছে, এক্সপ্লেন করব। তাহলে তোমরা নিশ্চয়ই আর্থের জিওমরফিক প্রসেসটা আজকে বুঝতে পারলে ভালো মতো। ঠিক আছে, বুঝতে পেরেছ? আমরা নেক্সট ক্লাসে এই মাউন্টেন, প্লেটু আর প্লেন্সগুলোকে ডেসক্রাইব করব এবং এগুলো সম্পর্কে আমরা ডিটেলে জানব। ঠিক আছে, তোমরা একটু জিওমরফিক প্রসেসটাকে এই সপ্তাহে স্টাডি করো।